নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও কিন্তু আমরা প্রবাদ প্রবচনের উপর দিয়ে যে প্রবাদ প্রবচন আমরা পড়তে শুরু করেছিলাম, জানো যে এর উপর প্রবাদ প্রবচন আমার একটা ক্লাস আছে। আজ কিন্তু প্রবাদ প্রবচনে দিয়ে আমার সেকেন্ড ক্লাস। অর্থাৎ বন্ধু, পরপর বর্ণ ধরে ধরে যে প্রবাদ প্রবচন পড়ানোর চেষ্টা করেছি, ফলে প্রবাদ প্রবচনের আগেও আমার দুটো ক্লাস আছে। সেই আগে জেনারেল ক্লাস, পরে আরেকটা ক্লাস। প্রত্যেকটা ক্লাস তোমরা পরপর দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আমি যেটা করেছি বন্ধু, জানাবো যে প্রত্যেকটা প্রবাদ প্রবচনের ক্লাসে আমি ক্যামেরার নেপথ্য থেকে যে প্রত্যেকটা প্রবাদকে তুলে ধরে প্রবাদের উৎপত্তি কিভাবে হলো বা বাস্তবে কিভাবে প্রয়োগ করা যেতে পারে, এবং বাংলা প্রবাদের সঙ্গে ইংরেজি বা সংস্কৃত কোন প্রবাদের কিভাবে মিল আছে, সেই প্রত্যেকটা জিনিসকে কিন্তু তুলে ধরা কিন্তু চেষ্টা করেছি। আজকেও কিন্তু সেই চেষ্টাটাই করব বন্ধু। এর আগে যতদূর আমরা পড়েছিলাম তার পরবর্তী থেকে দিয়ে প্রবাদটা শুরু করব। আজকে প্রথমেই যে প্রবাদটা আছে সেটা হচ্ছে বন্ধু, যে অদন্তের দাঁত হলো কামড় খেতে খেতে প্রাণ গেল। বিষয়টা কেমন বলো তো? যে শিশুর সবেমাত্র দাঁত উঠেছে তার মুখের কাছে আঙুল যদি নিয়ে যাও, সঙ্গে সঙ্গে সে কিন্তু তোমাকে কামড়িয়ে দেবে। মানে কি বলো তো? ধরো কেহ কোনো নতুন বস্তু যদি পায়, তার তখন অত্যাধিক ব্যবহার করিলে এই প্রবাদ বলে। অর্থাৎ নতুন কোনো জিনিস পাওয়ার ফলে ছেলে নতুন নতুন দাঁত উঠে সুশ্রী করে তাতে কামড়াতে হয়। এই কারণে হচ্ছে কোনো জিনিস যদি কেউ নতুন পায়, দেখবা তার ব্যবহারের পরিমাণ প্রচুর। মানে নতুন সাইকেল কিনেছো, প্রচুর ব্যবহার। নতুন কেউ বিয়ে করেছে, বউ নিয়ে, প্রচুর একবারে তার সোহাগ। এরকম একটা ব্যাপার। নতুন নতুন পেলে কোনো জিনিস অতিরিক্ত ব্যবহার করে, সেই প্রসঙ্গে এটা প্রবাদটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে অদন্তের হাসি দেখতে ভালোবাসি। বিষয়টা কেমন বলো তো? যে যার দাঁত নাই, অর্থাৎ যে নিতান্ত শিশু, তার যদি হাসি বড়ই কিন্তু মধুর। আবার পতিত দন্ত বৃদ্ধ সম্বন্ধে এই প্রবাদটি কিন্তু মানে বিদ্রূপ করে ব্যবহার করে। অর্থাৎ বাচ্চা শিশুকে সম্পর্কে যদি বলা হয় যে অদন্তের হাসি দেখতে ভালোবাসি, এটা তার ভালো সম্পর্কে। কিন্তু বুড়ো সম্পর্কে যদি এটা ব্যবহার করে, তাহলে জানবে তাকে কিন্তু ইনসাল বা অপমান করার জন্য বা ব্যঙ্গ করার জন্য ব্যবহৃত হচ্ছে। পরবর্তীটা হচ্ছে অদৃষ্টে কল্লা ভাতে, বলছে বিচি কচকচ করে তাতে, পল্ল বিচি বুড়োর পাতে। মানেটা কি বলো তো বন্ধু? যে অদিষ্টে কল্ল ভাতে মানে মাত্র জুটিয়েছে, মানে অদিষ্ট মানে হচ্ছে করলা ভাত মাত্র তোমাকে জুটিয়েছে, তারও আবার পাকা বিচি, করলা মানে উচ্ছে, বুঝতে হচ্ছে কচকচ করছে। অর্থাৎ যার অদিষ্ট সুসম্পন্ন নয় বা কপাল ভালো নয়, তার কোনো সুখ হচ্ছে হয় না। এই জন্য বলছে অদিষ্ট করলা ভাতে, যদিও কপাল করে তুমি করলা ভাত পেয়েছো, কিন্তু বিচি কচকচ করে পাতে, কিন্তু খেতে গিয়ে দেখছে যে বিচি কচকচ করছে, ফলে পড়ল বিচি বুড়োর পাতে। এবং বুড়ো মানুষ যার দাঁত নেই তার পাতে গিয়ে এটা পড়লো। অর্থাৎ কপাল খারাপ থাকলে তুমি যেখানেই যাও, তোমাকে কিন্তু খারাপ তোমার সঙ্গে হবেই। পরটা হচ্ছে অধর্মের পথ বড়ই সরল। বিষয়টা কেমন বলো তো বন্ধু? যে তুমি যদি ধর্মপথে চলতে চাও, তাহলে অনেক কিন্তু অসুবিধা ভোগ করতে হবে বা তোমাকে ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু পরিশেষে কিন্তু তোমার একটা ভালো ফল কিন্তু লাভ পাওয়া যায়। এই কারণে বন্ধু দেখবে, আমি তোমাদের একটা কথা বলি, যে আমি কখনো কারো ক্ষতি করি না, উপকার করতে না পারি ক্ষতি করি না। সে আমার যত ক্ষতি করে যাক না কেন, আমি আমার জীবন দিয়েই বলছি, আমার জীবনে কিন্তু অনেকে অনেক ক্ষতি করে গেছে, কিন্তু তার পক্ষে কিন্তু 0% কিন্তু আমি তার প্রতিশোধ নেওয়ার কিন্তু চেষ্টা করি না। কারণ জানি সে অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলছে। সে হয়তো ভাবছে আমি ভালো আছি, ভালো থাকবো, ওকে ঠকিয়েছি, ওকে কেমন কষ্ট দিলাম, কেমন জ্বালা দিলাম। কিন্তু না বন্ধু, সেটা ভাবতে পারে, কারণ আমি জানি যে অধর্মের পথ বড়ই সরল আর ধর্মের পথ কঠিন, কিন্তু ধর্মের জয় কিন্তু একদিন হবেই। ফলে ধর্মপথে চলতে গেলে অনেক অসুবিধা ভোগ করতে হবে এবং অনেক ত্যাগ স্বীকার করতে হবে, কিন্তু পরিশেষে তুমি কিন্তু একটা সুফল পাবে। আসলে হচ্ছে আপাত মনোরম অধর্ম পথের লোক সহজেই চলিতে পারে। মানে অধর্ম পথে যারা চলে তাদের ভাবে হচ্ছে সাধারণভাবে, মানে খোলা চোখে তাকে মনোরম পথ বলে মনে হলে, কিন্তু পরিণতিতে তাকে কিন্তু প্রচুর দুঃখ কষ্ট ভোগ করতে হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে অধিকন্তু না দোষায়, মানে বেশিতে দোষ কিছুই নাই, সুকার্য সম্বন্ধে আবার এটাকে কিন্তু প্রয়োগ করা যায়। পরবর্তী প্রবাদ হচ্ছে অধিক বা অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট, যাকে বলা হয়ে থাকে। মানে বিষয়টা কীরকম বলো তো? যে আমরা জানি যে শিবের গাজনে অনেক বেশি সন্ন্যাসী হলে তাদের মধ্যে কিন্তু একটা বিরোধ উপস্থিত হয়, ফলে শেষে গাজনটাই কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই জন্যে যেটা বলা হয় যে অনেকে এক কাজে নিযুক্ত হইলে গোলমাল হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। একে ইংরেজিতে এইভাবে ব্যবহার করা হয় যে টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। বোঝা গেল বন্ধু?
পরবর্তী প্রবাদটা হচ্ছে অনটনের 3 গুণ ব্যয়। মানে হচ্ছে অনটনের 3 গুণ ব্যয় মানে কি বলতো, যে কতগুলি দ্রব্য যদি একসঙ্গে কিনতে পারো তাহলে কিন্তু দরে হয়তো সস্তা হয়, কিন্তু সেই সকল দ্রব্য অধিক পরিমাণে পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা কী হচ্ছে বলেছে, অর্থের অভাববশত যদি আলাদা আলাদা সময়ে পৃথক পৃথক ভাবে তাদের কিনতে চাও তাহলে সেই সকল দ্রব্যের জন্য তো কিন্তু তোমাকে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়। এই জন্য বলছে অনটনের 3 গুণ কিন্তু ব্যয়। একসঙ্গে কোনো জিনিস কিনলে যতটা সস্তা, একটা একটা করে কিনলে কিন্তু তার দামটা অনেকটা বেশি। মানে এটাকে এইভাবে ব্যবহার করা যায় প্রবাদটাকে, যে অনটনের সংসারের দুনো ব্যয়, মানে কি অভাবগ্রস্তের দুন অর্থাৎ দ্বিগুণ কিন্তু খরচ হয়ে থাকে। পরবর্তী প্রবাদ হচ্ছে অনভ্যাসের ফোঁটা কপাল চচ্চর করে। বহুল প্রচলিত প্রবাদ এটা। মানে কি, অর্থাৎ যার চন্দনের ফোঁটা পরার অভ্যাস নেই তাকে যদি তুমি চন্দনের ফোঁটা পরিয়ে দাও, চন্দন যত শুকাতে থাকবে ততই তার কপাল কিন্তু চচ্চর করতে থাকে। আসলে যে কাজে অভ্যস্ত নয় তাকে সেইরূপ কাজে লাগালে কিন্তু সে কষ্টবোধ করে, সে কিন্তু ভালো ফিল কখনোই কিন্তু করে না। তারপর হচ্ছে অনাথের দৈব সখা, মানে হরি দীনবন্ধু, মানে অনাথের দৈব সখা মানে হচ্ছে হরি হচ্ছে দীনবন্ধু। পরবর্তী প্রবাদ হচ্ছে অনাবাহনের নিমন্ত্রণ না আচালে বিশ্বাস নাই। এই যে এবং তোমরা এই প্রবাদটা খুব শুনেছ যে না আচালে বিশ্বাস নাই, অর্থাৎ অনাবাহনের নিমন্ত্রণ না আচালে বিশ্বাস নাই। বিষয়টা কী বলতো, অনাহুত মানে তো যাকে নিমন্ত্রণ করা হয়নি সেই ব্যক্তি যতক্ষণ না নিমন্ত্রণ বাড়িতে আহার করতে পারছে, মানে আহার করে আচাচ্ছে, মানে হাত ধুচ্ছে, ততক্ষণ সে বিশ্বাস করতে পারে না যে সে সেখানে কিন্তু নির্বিঘ্নে তার খাওয়া দাওয়া সম্পন্ন করতে পারবে। বিষয়টা হচ্ছে কার্য শেষ না হইলে বোঝা যায় না যে কাহারও প্রার্থনা বা আশা পূরণ হইল। অর্থাৎ তোমার কোনো কাজ কমপ্লিট হওয়ার পরেই তুমি জানবে আশা পূরণ হয়েছে, নচেত কিন্তু নয়। এই জন্য না চালে বিশ্বাস নেই, অর্থাৎ যতক্ষণ না কমপ্লিট হয়েছে ততক্ষণ কিন্তু বিশ্বাস করা যায় না। হ্যাঁ, এটাকে ধরো ইংরেজিতে এইভাবে বলা হয় যে দেয়ার্স মেনি এ স্লিপ টুইস্ট দ্য কাপ অ্যান্ড দ্য লিপ। এইভাবে কিন্তু ইংরেজিতে ব্যবহার করা হয়। পরটা হচ্ছে অনেককালের ছিল পাপ, বড় ছেলে সতীনের বাপ। মানে এটা কী বলতো, মানে যাকে বলছে পাপের প্রতিফল কোনো না কোনো সময় কিন্তু মানে তোমাকে ভোগ করতে, তুমি যে পাপটা করছো, তুমি যার সঙ্গে যে আচরণটা করছো, তোমাকে বন্ধু সেই আচরণটা ব্যাক কিন্তু করবেই, কেউ না কেউ তোমাকে করবেই। এই জন্য বলা হচ্ছে অনেককালের ছিল পাপ, বড় ছেলে সতীনের বাপ। তখন ভাববে কেন আমার কপালে এটা হলো, আসলে বন্ধু তুমি কারোর সঙ্গে এটা করে রেখেছিলে, সেটা ফললো, তুমি কিন্তু সেটা ভুলে যাও। তারপর হচ্ছে অনেক খাবে তো অল্প খাও। এটা বহুল প্রচলিত একটা প্রবাদ, যে অনেক খাবে তো অল্প খাও। মানে কি, যদি দীর্ঘকাল বাঁচতে চাও তাহলে কিন্তু মিতাহারি হও, মানে তুমি বেশি খেলে শরীর খারাপ হবে, তুমি তাড়াতাড়ি মারা যাবে, তাই বুঝে শুনে খেলে পারে তুমি অনেক দিন বাঁচবে, বেশি খেতে পারবে। এই কারণেই বলা হচ্ছে তোমার অনেক খাবে তো অল্প খাও। পরবর্তী প্রবাদ হচ্ছে অনেক গর্জনের পর এক ফোঁটা বৃষ্টি। এবং বললাম যে মেঘ গর্জায় সে বর্ষায় না, যে কুকুর ডাকে সে কামড়ায় না, বলেছিলাম। মানে বাহরম্ভ মানে বাইরে আড়ম্বর পূর্ণ, কিন্তু ক্রিয়ার বেলা কার্যের বেলা কিন্তু লঘু। বলেছিলাম এই প্রবাদটা সমার্থক ইংরেজি যে মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, কিংবা দ্য মাউন্টেন ইজ লেভার প্রোডাক্টিং এ মাউস। পরবর্তী প্রবাদ হচ্ছে অনেক গভীর জলের মাছ। বহুল প্রবাদ মানে প্রচলিত প্রবাদ। মানে কি বলতো, যেসব মাছ গভীর জলে থাকে তারা বেশি লাফালাফি কিন্তু করে না। আসলে অবিচলিত চিত্ত কিংবা গম্ভীর স্বভাব ব্যক্তি সম্বন্ধে এই প্রবাদটা কিন্তু প্রচলিত। গভীর জলের মাছ মানে কি, যে চুপচাপ থাকে তাকে বলা হচ্ছে গভীর জলের মাছ, অভিজ্ঞ। তারা অন্ধকারে ঢিল ছোড়া বা ঢিল মারা, এটাও আমরা প্রচুর শুনেছি। বিষয়টা কেমন বলতো, তারা অন্ধকারে তুমি যদি ঢিল ছোড়ো সেটা কারো লাগতেও পারে, সেটা কিন্তু নাও লাগতে পারে। ফলে কী ফলবে সেটা কিন্তু তুমি না জেনে আন্দাজে কোনো জিনিস কিন্তু করতে চাইছো। অর্থাৎ অন্ধকারে ঢিল ছোড়া মানে আন্দাজে কিছু করা। পরটা হচ্ছে অন্ধকে দর্পণ দেখানো। মানে কি বলতো, যে অন্ধ ব্যক্তির সামনে যদি তুমি আয়না ধরো সে কিছুই কিন্তু দেখতে পায় না। ফলে অন্ধকে দর্পণ দেখানো মানে কি, নির্বোধকে যদি শাস্ত্র জ্ঞান দেওয়া মানেও যা, অন্ধকে দর্পণ দেখানো মানেও কিন্তু সেই একই কিন্তু ব্যাপার। পরবর্তী প্রবাদ হচ্ছে অন্ধ জাগো, মানে অন্ধ জাগো না কি বলছে, না কিবা রাত্রি না কিবা দিন। অর্থাৎ অন্ধের কাছে না রাত্রি না দিন, এইভাবে আমরা ব্যবহার করি যে অন্ধের কিবা রাত্রি কিবা দিন।
মানেটা কি বলতো বন্ধু, যে অন্ধের পক্ষে দিনও যা রাতও তাই, দুটোই সমান। মানে কি, যে অন্যের কার্যের ফলভোগী হইতে অক্ষম, বা ধরো যার কষ্টের অবস্থা অপরিবর্তনীয়, তার সম্বন্ধে কিন্তু এই প্রবাদটা ব্যবহার করা হয়। আসলে হচ্ছে অন্ধ যে সে দিনের বেলাতেও আর রাত্রেবেলাতেও কোনো সময় দেখতে পায় না, সকল অবস্থাতেই তাহার পক্ষে কিন্তু একই রকম, সেরকম ব্যক্তি সম্পর্কে এই কথা বলা। অর্থাৎ অজ্ঞান, অর্থাৎ আমি যেটা বুঝি না সেটা আমাকে তুমি যেটাই বলো না কেন, আমার পক্ষে দুটোই কিন্তু সমান। পরবর্তী প্রবৃত্তি হচ্ছে অন্ধের যষ্টি। যষ্টি মানে নড়ি, মানে হচ্ছে লাঠি যাকে বলা হচ্ছে। মানে কি বলতো, অন্ধে লাঠি মানে কি, যে অন্ধ কিন্তু লাঠির সাহায্যে কিন্তু চলাফেরা করে, লাঠি ছাড়া কিন্তু সে চলাফেরা করতে পারে না। অর্থাৎ অসহায়ের একমাত্র অবলম্বন অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। পরবর্তী প্রবাদটা হচ্ছে অন্ন চিন্তা চমৎকারা, বহুল প্রচলিত প্রবাদ, যে ঘরের ভাত নাই জিয়ন্তে মরা। মানে কি, ধরো অন্ন চিন্তার নাই আর চিন্তা না, অর্থাৎ মানুষ পেটের চিন্তাটাই সব থেকে হচ্ছে বড় চিন্তা। অর্থাৎ যার অন্নের সংস্থা নাই সে এক প্রকার কিন্তু জীবিত হয়ে কিন্তু মৃত, এরকম একটা অবস্থার মধ্যে কিন্তু থাকে। পরেরটা হচ্ছে অন্নদানের পরে আর দান নাই। অর্থাৎ পৃথিবীতে যত দান আছে সমস্ত দানের মধ্যে কিন্তু অন্নদানটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দান। পরবর্তী প্রবাদটা হচ্ছে অন্ন দেখে দেবে ঘি, পাত্র দেখে দেবেছি। মানেটা কি বলতো, যে ভালো চাল যদি হয় তাতে ঘি দিলে তবে কিন্তু মানে খাওয়াটা স্বাদটা কিন্তু বেড়ে যায়। ঠিক তেমন ভালো পাত্রে যদি কন্যা দান করো তবে কিন্তু সুখ লাভ করবে। কিন্তু বন্ধু এটা অবশ্যই কিন্তু সৎপাত্রে কন্যাদান করতে হয়। কিন্তু এখন না জানি গার্জেনরা বেশি বুদ্ধিমান বা না জানি মেয়েরা বেশি বুদ্ধিমান, তাদের একটা মানে ধত্তক্ত মাঠ পেরেক উচ্ছ্বরিতের বিয়ে, মানে একটা হলেই হলো। এরা আগা পাঁচতলা বিচার করে না, এরা ভূত ভবিষ্যৎ বিচার করে না, এরা ভাবে বিয়ে করতে পারলেই হলো। এই কারণেই দেখো বন্ধু, পরবর্তীকালে আধুনিক যুগে দেখছো ডিভোর্সের সংখ্যা কত পরিমাণ, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সংখ্যা কত পরিমাণ, আবেগবশত তারা যেন তেন প্রকারে বিয়েটা সেরে নিতে পারলেই হলো। আজকাল যুগে কিছু গার্জেনও আছে মানে ওরা আতেল, মানে ইন্টালেকচুয়াল, মানে না বলাই ভালো গার্জেন। এবং কিছু মেয়েরাও আছে যে এখনই করে নি, মানে করতেই হবে, মানে না করলে যেন হবে না, এরকম একটা বিষয়। এই কারণে কিন্তু তাদের কপালে দুঃখের কিন্তু শেষ থাকে না। এই কারণে একটা বাংলা প্রবাদ এই কারণেই তৈরি হয়েছে যে অন্ন দেখে দেবে ঘি, পাত্র দেখে দেবেছি, তবেই তো সে সুখে থাকবে, নচেত কিন্তু তার দুঃখ কিন্তু চিরন্তন। পরবর্তী প্রবাদ হচ্ছে অন্ন নাই ঘরে তার মানে কীরা করে। মানে কি বলতো, যার ঘরে অন্নের সংস্থা নাই বাইরে তার মান মর্যাদা কিন্তু সকলেই কিন্তু বৃথা। অর্থাৎ অন্নটাই কিন্তু চিন্তাটাই কিন্তু আসলে চমৎকার হওয়া উচিত। পরটা হচ্ছে অন্ন বিনা ছন্ন ছাড়া। মানে কি, মানুষের অন্নের অভাব হলে তার কিন্তু দুরবস্থা কিন্তু তৈরি হয়ে যায়। পরবর্তী প্রবাদ হচ্ছে অন্য লোকে ভুয়া দেয় ভাগ্যে আমি চিনি। এবং এটা অসাধারণ প্রবাদ, বাস্তবে ব্যবহৃত হয়, যে অন্য লোকে ভুয়া দেয় ভাগ্যে আমি চিনি। মানে কি বলতো বন্ধু, যে ধরো মুদি দোকানদার চিনির পরিবর্তে যদি মানে ভুয়া মানে হচ্ছে বা ভুড়া বলতে পারো গুড়ের যে নিকৃষ্ট অংশ দিয়ে যদি খরিদ্দারকে ঠকায়, কিন্তু আমি যদি শিয়ানা বলে সে কিন্তু আমাকে ঠকাতে যদি পারে না, এরকম যদি ব্যাপারটা হয় তাহলে এই প্রবাদটা ব্যবহার করা হয়। ভারতচন্দ্রের কিন্তু বিদ্যাসুন্দর কাব্যে হীরা মালিনীর উপরে কিন্তু এই উক্ত প্রবাদটা ব্যবহার করেছিল, যে অন্য লোকে ভুয়া দেয় ভাগ্যে আমি চিনি, যে আমাকে কেউ যদি ঠকানোর চেষ্টা করে না কেন আমি কিন্তু ঠিক ধরে ফেলবো আমাকে কিন্তু ঠকাচ্ছে। পরের প্রবাদটা হচ্ছে অপব্যয় করো না অভাবও হবে না। মানে কি, আয় যেমন তোমার ব্যয়টাও যদি তেমন করো তাহলে কিন্তু তোমার কোনো কষ্ট হবে না, অর্থাৎ আয় অনুসারে ব্যয় করা উচিত। কিন্তু এখনকার মানুষ বাহ্যাড়ম্বরে ব্যস্ত, লোক দেখাতে ব্যস্ত, তাই বহিরঙ্গে আড়ম্বর দেখায়, কিন্তু আসলে প্রচুর পরিমাণে সেই কারণে তাকে কিন্তু কষ্টে জীবনযাপন করতে হয়। আমি আমার জীবনে একবার পুরো কাছের থেকে দেখেছি যে খেতে পায় না, কষ্ট হয়, কিন্তু লোককে দেখানোর জন্য একবারে সাজু গুজু করে এমনভাবে ফিটফাট হয়ে কাটোয়া যাবে, মানে একবারে টোটোতে করে গাড়ি ঘোড়ায় চড়ে, মানে কোনো একটা বিরাট বড় লোকের বাড়ির কোনো একটা যেন কেউ। পরবর্তী প্রবাদটা হচ্ছে অপব্যয় কোনো অভাব হবে না, যে সম্পর্কে বললাম। পরেরটা হচ্ছে অপব্যয় লক্ষ্মীচারে। মানে কি, তুমি যদি অতিরিক্ত ব্যয় করো, বৃথা ব্যয় করো, তাহলে শীঘ্রই কিন্তু তুমি ধনহীন হইবে। আর যখনই তুমি ধনহীন হয়ে যাবে তার মানে কি, লক্ষ্মী তোমাকে ছেড়ে কিন্তু চলে যাচ্ছে। এই কারণেই মানুষের কিন্তু আয় অনুসারে ব্যয় করা উচিত, লোক না দেখানোই কিন্তু উচিত।
পরের প্রবাদটা হচ্ছে অবলার মুখেই বল, মানে কি অবলা মানে স্ত্রী জাতিকে বলা হয়, মানে স্ত্রী জাতি সাতিশয় কলহ পরিমাণে খুবই ঝগড়াঝাটি করে। শারীরিক বল না থাকলে তাদের বাক্য বল কিন্তু যথেষ্ট, গায়ে জ্বর নেই কিন্তু মুখে প্রচুর জ্বর, এই প্রসঙ্গে কিন্তু ব্যবহৃত হয় যে অবলার মুখেই কিন্তু বল। পরবর্তী হচ্ছে অবস্থা বুঝিয়ে ব্যবস্থা, মানে কি বলতো যে অবস্থা যেমন হবে সেই বুঝে কিন্তু তোমাকে ব্যবস্থা করতে হবে। ইংরেজিতে এই সম্পর্কে যেটা বলা হয় যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইয়ার ক্লোথ, ইংরেজিতে এর পরিবর্তে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরবর্তী প্রবাদ হচ্ছে অবাক, মানে কল্লি ভবি অম্বলে দিলি আদা, মানে এই যে অবাক মানে হচ্ছে কাল যাকে বলা হচ্ছে, কল্লি ভবি অম্বলে দিলি আদা, মানে এটা কি বলতো যে অম্বলে আদা দেওয়া মানে হচ্ছে রন্ধনশাস্ত্রে নিষেধ, অর্থাৎ টকে আদা দিতে নেই, অর্থাৎ যা কর্তব্য নয় তা যদি করা হয় তখন কার্যটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। দেখো বন্ধু বলেছিলাম এই প্রবাদ প্রবচন কিন্তু যে কোনো ক্লাসে যে কোনোভাবে পাঠ্য হতে পারে, এখন 11-এ পাঠ্য, এসএসসি স্কুল সার্ভিস কমিশনের পাঠ্য, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু পাঠ্য, এবং ফলে এই বিভিন্ন জায়গায় পাঠ্যের পড়াশোনার জন্যে বা তুমি যখন যে প্রয়োজনে কাজে লাগবে তার পড়াশোনার জন্যে, বা তুমি বাস্তবে কথাবার্তায় তোমার মাধুর্য বাড়াতে এটাকে ব্যবহার করতে পারো, লেখালেখি দক্ষতা বাড়ানোর জন্য প্রবাদটা ব্যবহার করতে পারো, ফলে প্রবাদ প্রবচন কিন্তু একটা বাস্তব জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফলে এটাকে ঠিকঠাক জানলে কিন্তু সুবিধাটা কিন্তু তোমারই হবে। দেখুন তো আজকের পরবর্তী প্রবাদটা হচ্ছে অবিয়ন্তি ঠুনকোয় ব্যথা, মানে কি বলতো মানে অবিয়ন্তি ঠুনকোয় ব্যথা মানে কি, ঠুনকোর ব্যথা ব্যাপারটা মানে কি বলতো, ধরো যে স্ত্রী সন্তান প্রসব করেনি এখনো, তার তোমার স্তন্যে মানে ঠুনকো, মানে স্তন্যে ঠুনকো হইবার কোনো সম্ভাবনা কিন্তু নেই, ফলে যা হবার নয় তা যদি হয় তখন এই জিনিসটা হচ্ছে ব্যবহার করা হচ্ছে অবিয়ন্তি ঠুনকোয় ব্যথা, যে বাচ্চা প্রসব করেনি অথচ তার বক্ষে ব্যথা হবে এটা কিন্তু হতেই পারে না, এই কারণে কিন্তু সিমিলার ওয়ার্ড ব্যবহার করা হয় যে না বিয়ে কানাইয়ের মা, এরকম একটা প্রবাদ কিন্তু ব্যবহার করা হয়। পরবর্তী প্রবাদটা হচ্ছে অবুঝে বোঝাবো কত বুঝে নাই, মানে বলছে ঢেকিরে বোঝাবো কত নিত্য ধান ভানে, অসাধারণ প্রবাদ যে অবুঝে বুঝাবো কত বুঝ নাই, মানে ঢেকিরে বোঝাবো কত নিত্য ধান ভানে। বিষয়টা কেমন বলো তো বন্ধু, অর্থাৎ যে বুঝতে পারবে না তাকে বোঝানোর চেষ্টা করা কিন্তু বিফল, এবং সে কিছুতেই কিন্তু বুঝতে পারবে না, ঢেকিকে যতই বোঝাও সে কিন্তু ধান ভেঙেই যাবে, সেটা কিন্তু ছাড়বে না, এই জন্য বোঝনদার লোককেই কিন্তু জ্ঞান শিক্ষাটা কিন্তু দেওয়া উচিত। পরবর্তী প্রবাদটা হচ্ছে অবোধের বলছে গোবোধে আনন্দ, মানে কি নির্বোধের দুষ্কর্মে আনন্দ, অজ্ঞানের পাপ পুণ্যের কিন্তু কোনো বোধ নাই, এর একটা হলেই হলো এরকম একটা ব্যাপার। পরবর্তী প্রবাদ হচ্ছে অবোধের 7 খুন মাপ, মানে কি অর্থাৎ অজ্ঞান ব্যক্তি যদি কোনো গুরুতর অপরাধ করে তখন কিন্তু তাকে মাপ করে দেওয়া, অর্থাৎ ক্ষমা করে দেওয়া, অর্থাৎ ও না জেনে করেছে বলেই কিন্তু ধরে নেওয়া হয়। আশা করছি বন্ধু আজকের সংক্রান্ত প্রবাদের যে ক্লাসটা করলাম তার দ্বারা তোমরা অনেকটাই উপকৃত হয়েছো এবং নিজেদের সমৃদ্ধ করতে পেরেছো। তারপরে বন্ধু যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।